মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আজ বিচার হয়নি, আন্তর্জাতিক আইন মেনে দাবি আইনজীবীর। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ বিএনপির ফের বৈঠক, আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন কাঠামো ও নির্বাহী বিভাগ সংস্কার। কোনো ঘোষণা ও সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় জুলাই বিপ্লবকে তাচ্ছিল্য করা হচ্ছে বললেন হাসনাত। বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া। কাতার পৌঁছে লাল গালিচা সংবর্ধনা পেলেন ডক্টর ইউনূস। যোগ দেবেন আর্থনা সম্মেলনে, ভিসা সহ নানা ইস্যুতে আমিরের সঙ্গে হবে বৈঠক। খুলনায় এক গুদামে মিলল 190 টন সরকারি চাল, বস্তা পরিবর্তন করে বিভিন্ন ব্র্যান্ডের নামে খোলা বাজারে বিক্রি, সদুত্তর নেই দায়ীদের। ভারত সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মোদির বৈঠক, বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতিকে স্বাগত জানান দুই নেতা। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিন লড়াইয়ে ফেরার চেষ্টা বাংলাদেশের, এখনও পিছিয়ে 25 রানে। তৃতীয় দিনে বৃষ্টি বাধা, খেলা গড়ায়নি মাঠে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আজ সোমবার। এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানায় ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী ইনাই নাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ, ট্রাইব্যুনালের পুলিশের সাবেক কোনো কর্মকর্তাকে হাজির করা হয়েছে কি? ধন্যবাদ স্নেহা। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। এখনো পর্যন্ত আজকে কিন্তু মোহাম্মদ আরশাদ সহ 3 জন কর্মকর্তাকে হাজির করার কথা রয়েছে, এখনো তাদেরকে আনা হয়নি। আপনাকে যদি একটু সার্বিকভাবে বিষয়টি সম্পর্কে জানাতে চাই, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেন সহ 3 পুলিশ কর্মকর্তাকে কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় দেওয়া হয়েছিল এবং আজকে সেই 22 এপ্রিল এই তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তাদেরকেও হাজির করা হবে। তো গত 5ই আগস্ট আপনি জানেন যে ছাত্র জনতার আন্দোলনের চানখার পুলের বোরহানুদ্দিন কলেজের পাশে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে কনস্টেবল সুজন হোসেনকে দেখা যায় কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর এছাড়া গত 1 জানুয়ারি 5 আগস্টে রাজধানীর চানখার পুলের 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তো আজকে তাদেরকে কিন্তু কনস্টেবল সুজন হোসেন, ওসি আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন, কনস্টেবল নাসিরুল ইসলামকে আদালত প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে। আনার পর হয়তো বা তাদের তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি হবে। শুনানি শেষে যখন আমাদেরকে তাদের সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করা হবে, এ নিয়ে আমরা আরও বেশি জানাতে পারবো। তো এখনও পর্যন্ত তাদেরকে আদালত প্রাঙ্গণে আনা হয়নি, আমরা অপেক্ষা আছি কখন ওনারা আসবে, সেই নিয়ে আমরা আপনাদেরকে পরবর্তী সময় বিস্তারিত জানাবো। এই ছিল আমার কাছে অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। বুধবার থেকে হাইকোর্টে শুরু হচ্ছে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলাটি বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের প্রকাশিত কার্যতালিকাভুক্ত দেখা গেছে। এতে বলা হয়, বুধবার সকাল 10:30 থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানির জন্য ডেথ রেফারেন্স এবং আপিল ও জেল আপিল গ্রহণ করবেন আদালত। এর আগে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য ওই বেঞ্চে পাঠান।
একদিনের ব্যবধানে আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক হবার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নির্বাহী বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আজকের দিনব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে আলোচনা করা হবে বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেবেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা নেই দাবি করে দ্রুত রোডম্যাপের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। প্রশাসন থেকে উৎখাত হওয়া 700 কর্মকর্তাকে পদোন্নতি দিলেও তাদের কোথাও পদায়ন করা হয়নি উল্লেখ করে বিএনপি প্রশাসন চালাচ্ছে এনসিপির এমন বক্তব্যের করার সমালোচনা করেন তিনি। এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের মানুষের প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না এই কথা বলে নাই তো, কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হবে বা ডিসেম্বরে হবে এরকম একটা তারিখ ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে, কোথাও বিএনপির কোনো লোক ছিল না। যারা বৈষম্যের শিকার ছিল, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের 700-র মতো অফিসারদের 114 জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায়? আশা করি অতি সত্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে এবং সেই সঙ্গে আসবে সাংবিধানিক সংযুক্তি। বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া, জীবন দিয়ে যে মূল্য যেন বাংলাদেশে না দিতে হয় সে ব্যবস্থা করা জরুরি। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। এ সময় তিনি ঢাবি ছাত্রদল সভাপতির ইতিবাচকতার প্রশংসা করে লেখেন, 5 আগস্টের পর রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি। জুলাই বিপ্লবকে কথাকথিত বলে আখ্যায়িত করার পর ঢাবি ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ করেছেন। কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে নিজের ভুলকে প্রতিষ্ঠিত করার বদলে তা বিনা দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। ঢাবি ছাত্রদল সভাপতির এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। বিপ্লবের এত মাস পরও বিপ্লব নিয়ে কোনো ঘোষণা বা সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন হাসান আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে পৌঁছেছেন। সোমবার স্থানীয় সময় রাত 9টা 40 তাকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে অধ্যাপক ইউনূসকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কাতারে দেশটির আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জনশক্তি রপ্তানি, এলএনজি আমদানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। দর্শক, হাইকোর্টে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাবরিনা, আমাদের জানাবেন এটিএম আজহারের আপিল শুনানিতে আইনজীবীরা কি আশা করছেন?
স্নেহা, আপনাকে জানানো হচ্ছে যে আজকে এটিএম আজহারের আপিল শুনানির এখন কার্যতালিকায় ছিল এবং আজকে কিন্তু আপিল বিভাগে 23 নম্বর চলছে আইটেম এবং এরপরে 28 নম্বর কার্যতালিকায় এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি হবে। তো আমরা একটু আগেই আপিল বিভাগে ছিলাম, এখন বিচারপতি এখানে মেনশন চলছে। তো আরেকটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই, এটিএম আজহারুল ইসলামের যে আপিল শুনানি বা তার যে মৃত্যুদণ্ডাদেশ যে রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল সেটি কিন্তু বারবার আপিল বিভাগে আসে, কিন্তু কার্যতালিকায় আসার পরও এটির কিন্তু কোনো ধরনের কোনো আদেশ হচ্ছে না। তো এটি নিয়ে জামাতের নেতারা একটু ক্ষোভ প্রকাশ করছেন। তবে একই সাথে জামাতের যে আইনজীবী শিশির মনির তিনি যেটি জানিয়েছেন যে তিনি এবারে প্রত্যাশা রাখছেন যে এটিএম আজহারুল ইসলামের যে কোনো একটি আদেশ বাস্তবায়ন হবে এবং সেটি খুব ভালোভাবেই হবে। তবে এটি 26 তারিখে কিন্তু এই প্রথম মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ থেকে আপিল শুনানিতে আসে এবং পরেই আজকে কালকেও আপিল শুনানি হয়েছে এবং কালকে যেমন জামাতের আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী তিনিও শুনানি করেছেন এবং সেই সাথে শিশির মনির যিনি আইনজীবী আছেন তিনিও কিন্তু কথা বলেছেন এবং শিশির মনির বলেছেন এটি একটি ন্যায়ভ্রষ্ট বিচার হয়েছে, যেখানের মধ্যে কোনো ধরনের এই সম্পৃক্ততা ছিল না এটিএম আজহারুল ইসলামের। তো এখন আমরা অপেক্ষায় আছি যে আপিল বিভাগে কখন 28 নম্বরে এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হবে। তো এরপরে আমরা আপনাকে জানাতে পারবো যে এই আপিল শুনানিতে কারা কারা শুনানি করবেন শিশির মনির আইনজীবী, জামাতের আইনজীবী ও ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী এবং সেই সাথে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আফিজামানও কিন্তু থাকবেন। তো শুনানি পরবর্তী আসলে কি হয় বা কি আদেশ দেয় বা শুনানিতে কি হয় সেটি আমরা আপনাকে এই শুনানির পরবর্তী জানাতে পারবো এবং এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল সর্বশেষ খবর এটিএম আজহারুল ইসলামের হাইকোর্ট থেকে। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। সাবরিনা, আমরা সর্বশেষ খবর জানার জন্য আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, হাইকোর্ট থেকে শুনছিলাম এটিএম আজহারের আপিল শুনানির সর্বশেষ খবরাখবর। ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফের ভক্ত ও আশিকানরা বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, গাজায় নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন লালকুঠি দরবার শরীফে রয়েছি, অর্থাৎ এখানে কিন্তু লালকুঠি দরবার শরীফের শত শত ভক্ত আশেকান তারা কিন্তু বিক্ষোভ মিছিল কর্মসূচির যে উদ্যোগ সেটি কিন্তু নিয়েছেন। ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু হবে, অর্থাৎ এই মিছিলটি এখান থেকে শুরু হয়ে ময়মনসিংহ নগরীর পাটগুদাম, ব্রিজ মোড়, রেলির মোড় এবং বেশ কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু পুনরায় এই লালকুঠির দরবার শরীফে এসে শেষ হবে। অর্থাৎ প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা তারা প্রদক্ষিণ করবে। আমরা দেখেছি যে শত ভক্ত আশেকান কিন্তু তারা এই প্রস্তুতি নিয়েছেন বিগত কয়েকদিন ধরেই। অর্থাৎ তারা বলছেন যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা, বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা প্রকাশ করে তাদের এই কর্মসূচি। অর্থাৎ এই কর্মসূচির নেতৃত্ব দিবেন ফিরজাদা শাহ সুফি মোহাম্মদ সুজাউদ্দৌলা, তিনি কিন্তু নেতৃত্ব দিবেন। অর্থাৎ আমরা দেখেছি বিগত 2 দিন ধরেই কিন্তু এখানে ভক্ত আশেকান যারা আছেন তারা কিন্তু এখানে লালকুঠি দরবার শরীফে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে অন্তত তাদের যে প্রতিবাদটুকু সেইটুকু অন্তত তারা করছেন, সেটি তাদের নিজের দায়িত্ব থেকে কিন্তু তারা সেই প্রতিবাদটুকু অন্তত তারা করতে পেরে তাদের যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি একজন ভক্ত আশেকানের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আজকের এই প্রতিবাদ কর্মসূচি কি কারণে। আলহামদুলিল্লাহ, রসুল পাক রহমাতুল্লিল আলামিন শুধু ইসলাম ধর্মী নিরাপত্তা বিধান করেন নাই, বরং সমস্ত মানুষের নিরাপত্তা বিধান করেছেন। হুজুরে পাক রহমাতুল্লিল আলামিন শিক্ষা দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তো আমরা লালকুঠি পাক দরবার শরীফ হতে আজকে মহামান্য সুজাউদ্দৌলা সুজা হুজুর পাক মুরিদের দরদি আল্লাহ কলি হুজুর পাকের নেতৃত্বে আমরা বের হয়েছি। কথা একটাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। যদি আপনি মানুষ হন,
মানুষের হত্যা আপনি সহ্য করতে পারবেন না, সেখানে তো ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। তো আমরা লালকুটিবাগ দরবার শরীফ থেকে বলবো, শুধু মুসলমান নয়, সমস্ত বিশ্বের মানুষেরা মানুষের পক্ষে দাঁড়িয়ে যান। যে কোনো দেশ যদি আবারও এরকমভাবে কোনো অন্যায়ভাবে হত্যাকার্য করতে চায়, আমরা সমস্ত বিশ্ব যেন মানবতার পক্ষে দাঁড়াতে পারি, মুসলিম বিশ্বের পক্ষে দাঁড়াতে পারি, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি, গাজার পক্ষে দাঁড়াতে পারি। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ মানবতা। তিনি কিন্তু বলছিলেন যে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা এটি কিন্তু মানুষের ইমানি দায়িত্ব। সেই ইমানি দায়িত্ব থেকেই তারা কিন্তু আজকের যে কর্মসূচি সেটির আয়োজন করেছেন। অর্থাৎ সেই কর্মসূচিটিকে নিরাপত্তা নির্বিঘ্ন করতে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও একেবারেই তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ সেই মিছিলটি কিন্তু এখনই শুরু হবে এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে কিন্তু হাজার হাজার ভক্ত আশেকান তারা অংশগ্রহণ করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সম্মুগঞ্জ লালকুটি দরবার শরীফ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম ময়মনসিংহের লালকুটি পাক দরবার শরীফের ভক্ত আশেকানদের বিক্ষোভ সমাবেশ সম্পর্কে। এবার 190 টন সরকারি চাল পাওয়া গেল খুলনায় এক চালের গুদামে। সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি না থাকলেও কাদের ট্রেডার্সের চালের আড়তে অবৈধভাবে সরকারি বস্তায় গুদামজাত করে রেখেছে বিপুল পরিমাণ চাল। অনুসন্ধানে পাওয়া গেল বিপুল পরিমাণ এই চালের ঠিকাদার নীলফামারীর শামসুল হক অটো রাইস মিল। তারাই গোপনে এই চাল বিক্রির জন্য দিয়েছে খুলনার কাদের ট্রেডার্সকে। অনুসন্ধানের বাকিটা দেখুন রিপোর্টে। খুলনা দৌলতপুরের কাদের ট্রেডার্স, বিক্রির জন্য আড়তে সাজিয়ে রাখা বিপুল পরিমাণ চালের বস্তা। এখান থেকে চাল বিক্রি করে আড়তটি। একটু ভেতরে ঢুকতেই পাওয়া গেল কয়েকশো বস্তা সরকারি চাল, খাদ্য মন্ত্রণালয়ের লোগো ও সিলযুক্ত চালের বস্তা। জানা গেল কাদের ট্রেডার্সের এই আড়তে 190 টন সরকারি চাল আনা হয়েছে। এই চাল বিক্রি করার জন্য সরকারি বস্তা থেকে বের করে নিজস্ব বস্তায় স্থানান্তরে ব্যস্ত আড়তের কর্মীরা। কিভাবে কোথা থেকে সরকারি চাল আসলো ওই আড়তে, সংবাদকর্মীদের দেখে সাফাই গাইতে থাকলেন আড়তের কর্মীরা। দেখাতে পারলেন না সরকারি চাল মজুদের কোনো নথি। দেশ টিভির সংবাদকর্মীদের দেখে কেউ চাল সরাতে ব্যস্ত, আর কেউ আড়ত বন্ধ করতে উঠে পড়ে লাগে। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করেও গোপন করতে পারলেন না সরকারি চাল। আড়তের মালিক পক্ষ বলছেন, এই চাল নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলের। এই মালগুলো আছে বৈকালী থেকে আসে, ওরা আর কি এখানে দেয়, এখান থেকে রেড করে ওরা নিয়ে যায়। এবার নীলফামারীতে শামসুল হক অটো রাইস মিলের খোঁজে দেশ টিভি টিম। সেখানে গেলে চোখ চরক গাছ। শামসুল হক রাইস মিল সরকারি এই চাল টেন্ডারে চুক্তিবদ্ধ হন পরিষ্কার ও প্রক্রিয়াজাতের জন্য। অথচ 190 টন চাল শামসুল হক রাইস মিলে না এনে পাঠিয়ে দিল গোপনে খুলনার আড়তে। সরকারি এই চাল কেন আড়তে, সেই প্রশ্নের উত্তরে গোজামিল দেওয়ার চেষ্টা করেন মিলের এই কর্মকর্তা। আমরা কাদের অ্যান্ড ট্রেডার্সের সঙ্গে যেহেতু পরিবহন কোনো সংকট, সেহেতু ওদেরকে পরিবহন ওরা ঠিকাদার, তো ওদের গোডাউন আছে। আমরা মালটা যেহেতু 24 ঘন্টা সময় দিয়ে থাকে, শর্ট টাইমের মধ্যে এতটা গাড়ি ম্যানেজ করা সম্ভব না, সেই পরিবহন ঠিকাদারকে আমরা এটা কন্ট্যাক্ট দিয়েছি। দেশ টিভিকে খুলনার কাদের ট্রেডার্সের সঙ্গে শামসুল হক রাইস মিলের একটি চুক্তিপত্র দেখিয়ে গোজামিল দেওয়ার চেষ্টা করে কোম্পানিটি। অবৈধভাবেই সরকারি চাল খোলা বাজারে বিক্রির এমন কারসাজি বহুদিন ধরেই করছে শামসুল হক রাইস মিল। তবুও নির্বিকার প্রশাসন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতি বছর 22 এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। প্রকৃতি রক্ষায় অঙ্গীকারের এই দিবসে এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমাদের শক্তি আমাদের পৃথিবী। বিশ্ব ধরিত্রী দিবস প্রথম উদযাপিত হয় 1970 সালের 22 এপ্রিল। বর্তমানে 193টিরও বেশি দেশে পালিত হয় ধরিত্রী দিবস। বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্যের ক্ষয়, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও অতিরিক্ত কার্বন নির্গমনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং গ্রীষ্মকালীন তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি আমাদের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। পরিবেশগত ঝুঁকি কমাতে সরকারের পক্ষ থেকে 2030 সালের মধ্যে দেশের 10% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
6 বছরও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। নতুন ভবনটির কাজ কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। এসব বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও গণপূর্ত বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। সাইফুল ইসলাম রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের জুন মাসে। কাজের মেয়াদ ছিল 18 মাস। কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 35 কোটি 36 লাখ টাকা। কাজটি 2020 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে দফায় দফায় কাজের সময় ও নির্মাণ ব্যয় বাড়লেও 6 বছরেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স। তাই 100 শয্যা বিশিষ্ট পুরাতন ভবনে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা, যেখানে গড়ে প্রতিদিন 4 থেকে 5 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। শয্যা সংকট ও স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে, করিডোরে, বারান্দায় এমনকি শৌচাগারের সামনের অংশেও নোংরা পরিবেশে ভর্তি থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেগ পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সিটের মধ্যে 2-3 করে থাকা কোনো জায়গা নেই, বসার জায়গা নেই, পুরোটার মধ্যে থাকার জায়গা নেই। গাইনি ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, মেডিসিন ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, ফ্লোরিংয়ে অনেক রোগী। রোগীদের সেবার্থে সুবিধার্থে এই নতুন ভবনের হাসপাতালটা চালু হওয়া খুবই দরকার। শয্যা সংকট কম থাকার কারণে ডাক্তার ও নার্সরা কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আমি একজন জুনিয়র কনসালটেন্ট, কিন্তু আমার রুমে ঝাড়ু আমার নিজের দিতে হয়, পরিষ্কার আমার নিজের করতে হয়, এবং পুরো হাসপাতালে পিয়ন মাত্র একজন। আসলে এত অপ্রতুল জনগণ দিয়ে আসলে আমাদের সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা মাত্র 15টি, কিন্তু তারপরেও রোগী ভর্তি আছে 106 জন। এই বিষয়ে কয়েকবার যোগাযোগ করেও গণপূর্ত কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোগীদের সেবা নিশ্চিতে নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে রিইউনেবল এনার্জি ফেস্ট। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলাউদ্দিন, এই উৎসবের মূল উদ্দেশ্য কি আমাদেরকে জানাবেন? স্নেহা, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর প্রাঙ্গণে, এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে বুয়েটের একটি ইনস্টিটিউট, এনার্জি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সেই সঙ্গে একটি বেসরকারি এনজিও সংস্থা অ্যাকশনেট এবং জেট নেট বিডি এর আয়োজনে কিন্তু চলছে এখন রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য যে শক্তি রয়েছে সেই শক্তির পুনর্ব্যবহারের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, এবং সেই সঙ্গে মানুষের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে জ্ঞানের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা মূলত এই আয়োজন বা ফেস্টের আয়োজন করেছেন। এবং এখানে এসে আমরা একটু আগেই দেখতে পাই যে ফ্ল্যাশমব হয়েছিল, এবং ফ্ল্যাশমবের মাধ্যমে কিন্তু তারা মানুষকে সচেতনতা বৃদ্ধি করছে। সেই সঙ্গে আমরা একটি ব্যাপার যদি আপনাকে দেখাই, ঠিক আমার পেছনেই কিন্তু তারা এখন র্যালি নিয়ে উপস্থিত আছেন, এবং সেই সঙ্গে এই র্যালিটি একটু পরেই কিন্তু তারা কিন্তু এই ঢাকা ভার্সিটি এরিয়াতেই তারা প্রতিটি জায়গায় জায়গায় তারা যাবেন, এবং যে মানুষের মধ্যে তারা জনসচেতনতা বৃদ্ধি করবেন। সেই সঙ্গে আমরা জানি যে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমানোর জন্য এবং পরিবেশের জলবায়ুর উপরে যে ধরনের একটি বাজে প্রভাব রয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে, সেই ব্যাপারটিতেও কিন্তু তারা নজর রাখছেন, এবং সেই সঙ্গে তারা এই ব্যাপারটিতে ফোকাস করেই কিন্তু তাদের মূলত আজকের এই ফেস্টের আয়োজন, এবং এই ফেস্টের মাধ্যমে কিন্তু তারা মূলত মানুষের মধ্যে সেই সচেতনতাই বৃদ্ধি করতে চাচ্ছেন, এবং জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমিয়ে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এখন, সেই পরিবর্তনকে ঠেকানো এবং আগের পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য, এবং বনায়নের মাধ্যমে, সেই সঙ্গে বনায়নের মাধ্যমে কিন্তু সবুজায়ন অথবা আমাদের বনায়ন বৃদ্ধি, সেই সঙ্গে গাছের এবং পরিবেশের উপর যে বাজে প্রভাব রয়েছে, এবং আমরা জানি যে দিন দিন ওজোন স্তরের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি কমানোর জন্যই কিন্তু তারা মূলত নবায়নযোগ্য শক্তির ব্যাপারে তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা জানি যে শক্তির কিন্তু কোনো বিনাশ নেই, অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এই জন্যই কিন্তু তারা মূলত এই নবায়নযোগ্য শক্তিটার উপরই তারা মূলত ফোকাস করে তারা করছেন। আমার এই মুহূর্তে আমার একজন সামনে আছেন, আমি তার সাথে কথা বলতে চাইবো, জানতে চাইবো তাদের আজকে ফেস্টের মূল উদ্দেশ্য এবং এর মাধ্যমে তারা কি বার্তা দিতে চান।
যে আমরা মূলত হচ্ছে রিনিউয়েবল এনার্জি ফেস্ট বলতেছি। এর মানে হচ্ছে আমরা জানাতে চাই যে আমাদের এই ফেস্টটা দিয়ে বাংলাদেশের সর্বপ্রথম যেহেতু ফেস্ট আর কি, তো এটা দিয়ে শুরু যে হ্যাঁ আমরা যে তরুণরা হচ্ছে একটা পরিবর্তন, আমরা যে একটা জাস্ট ট্রানজিশনটা কী হবে, আমরা জীবাশ্ম জ্বালানি যেটা এখন আমরা সর্ববৃহৎভাবে হচ্ছে আমরা ইউজ করতেছি সেটাকে আমরা পরিহার করে আমরা যেন হচ্ছে একটা রিনিউয়েবলের দিকে আসতে পারি, আমরা যেন পরিবেশ বান্ধব কোনো কিছুকে অ্যাডাপ্ট করতে পারি। এখন আমরা দেখতেছি যে হ্যাঁ গরম বাড়তেছে, আমরা দেখতেছি যে কত কিছুই হচ্ছে, কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু যারা ডিসিশন মেকার যারা আছে, আবার বড় বড় দেশ যারা আছে, তারা কিন্তু এটাকে কিন্তু এভাবে সিরিয়াসলি নিচ্ছে না। তো আমাদের উচিত যে সকলেরই এই জলবায়ু পরিবর্তন যেটা আছে, পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার, এবং সেটা যে শুধু চিন্তাই করতেছি, প্রমিস দিতেছি সেটা না, সেটা বাস্তবায়নে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা রিসেন্টলি দেখছি যে হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট থেকে আমেরিকা সরে যাচ্ছে, এবং অন্যান্য অনেক দেশ আছে যারা হচ্ছে ক্লাইমেট জাস্টিসের যে কথা, ক্লাইমেট অ্যাকশনের যে কথা, সেটা তারা মানতেছে না। ইভেন বাংলাদেশেও কিন্তু হচ্ছে আমরা খুবই কম ইমিশন করি। সেখান থেকে হচ্ছে যখন কোনো জলবায়ু ভালনারেবিলিটির কথা আসে, তখন তো 1 নম্বরে কিন্তু বাংলাদেশের নামটা আসে, যে হ্যাঁ বাংলাদেশ কিছুদিন পর হচ্ছে পানির নিচে চলে যাচ্ছে 1/3। কারণ কি, আমরা তো হচ্ছে কোনো ইমিশন করতেছি না, তারপরও তবুও আমরা চাই যে হ্যাঁ আমরা যাই ইউজ করতেছি, যাই ইমিশন করতেছি, সেটা জিরো ইমিশনে নিয়ে আসে আর কি। জিরো ইমিশনে এসে আমরা যেন হচ্ছে একটি সুন্দর এবং রিনিউয়েবলে ট্রান্সফার হতে পারে, ট্রানজিশনটা যাতে আসে আর কি। এটা নিয়ে আর কি পুরো ফেস্ট। ধন্যবাদ। তো আমি যেমনটি শুনছিলাম যে তিনি কিন্তু বলছিলেন যে এখানে তাদের মূল উদ্দেশ্যই কিন্তু কার্বনকে জিরোতে নিয়ে আসা, সেই সঙ্গে হচ্ছে পরিবেশের উপর যে বাজে প্রভাব রয়েছে সেই প্রভাবটাকে প্রভাবমুক্ত করা, এবং জলবায়ুর যে পরিবর্তন রয়েছে, এবং জলবায়ুর পরিবর্তনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষের ক্ষতি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রীষ্মকালে কিন্তু তাপমাত্রা যেখানে আগে অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন কিন্তু সেটি অনেক সময় বৃদ্ধি পেয়ে আমরা তো বছরে কিন্তু সেটি দেখতে পাই যে 42%ও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায়। তো এই যে তাপমাত্রার যে প্রভাব, সেই প্রভাব থেকে মানুষকে বাঁচাতে, এবং সেই সঙ্গে আমাদের জলবায়ুর উপর, আমাদের ষড় ঋতুর উপর যে প্রভাব পড়ছে, সেই প্রভাব থেকেও কিন্তু বাঁচানোর জন্য আমাদের রিনিউয়েবল এনার্জি, অথবা আমরা যেটাকে বলি নবায়নযোগ্য শক্তি, তার ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু সেই প্রভাব মুক্ত রাখতে পারি। তো এই ছিল আমার কাছে জলবায়ু পরিবর্তন নিয়ে অথবা আপনার নবায়নযোগ্য শক্তি নিয়ে তাদের যে ফেস্ট, সেই ফেস্টের সর্বশেষ সংবাদ। স্নেহা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রিনিউয়েবল এনার্জি ফেস্ট সম্পর্কে।